শফিউল্লাহ দা, দিল্লির নির্বাচন এবং সেখানকার ইকুয়েশন দেখে অনেকেই বলছে যে বাংলাতেও এমন হতে চলেছে বা এমন হতেই পারে। আঞ্চলিক দল যেহেতু দিল্লিতেও ছিল, এখানেও একটা আঞ্চলিক দলই ক্ষমতায় রয়েছে, সরিয়ে বিজেপি আসতে পারে। কি মনে হয় তোমার? দেখো, প্রথম কথা হচ্ছে দিল্লি নির্বাচনে যে ফলাফল হয়েছে সেই ফলাফল সেখানকার রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে সেখানকার মানুষদের যে দাবি দেওয়া সেটার ভিত্তিতে হয়েছে এবং তার ভিত্তিতে সেখানে বিজেপি জয়লাভ করেছে। এবং বিজেপির একটা অংশের, বড় অংশের নেতা কালকে থেকে বলবার শুরু করেছে যে তারা দিল্লির পরেই তারা এই ফলাফল দেখিয়েই পশ্চিমবঙ্গ দখল করবে। আমি বিষয়টা ঠিক ওভাবে দেখি না, কারণ পশ্চিমবঙ্গের রাজনীতি, তার সামাজিক, আর্থসামাজিক প্রেক্ষাপট হচ্ছে সম্পূর্ণ আলাদা। এখন দিল্লির নির্বাচনে এরকম একটা রেজাল্ট কেন ঘটলো, 27 বছর পরে বিজেপি আবার কি করে ফিরে আসলো, বা আম আদমি পার্টির এরকম ধরনের বিপর্যয় কেন ঘটলো, সেটা নিয়ে যদি বলতে হয় তাহলে প্রাথমিকভাবে কতগুলো কথা বলতে হয়। বিজেপি যেভাবে নির্বাচনটা লড়াই করে, তার যে সামগ্রিক যে ক্ষমতা, সেই ক্ষমতার যে আধিপত্যবাদ সবটা প্রয়োগ করা, সেটার মধ্যে তুমি লক্ষ্য করবে নির্বাচনের প্রাক্কালে দাঁড়িয়ে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলো বারবার প্রশ্ন করেছিল যে ভোটার লিস্টের কারচুপির কথা। সে প্রশ্নগুলো আছে। প্রশ্নগুলো এরকম আছে যে দিল্লি পুলিশকে ব্যবহার করা এবং তার যে অ্যাগ্রেশন, সেটা সেই প্রশ্নগুলো আছে। প্রশ্ন আছে এরকম যে নির্বাচন হওয়ার প্রায় 48 ঘন্টার পরেও যে কত পার্সেন্ট ভোট পোল হয়েছে সেটাকেও ফাইনাল ইলেকশন কমিশন দেখাতে পারছে না সঠিকভাবে, যে প্রশ্নটা মহারাষ্ট্র নির্বাচনের ক্ষেত্রে উঠে এসেছিল, সঙ্গতভাবে উঠে এসেছিল। এই প্রশ্নগুলো, অর্থাৎ ইলেকশন কমিশনকে ব্যবহার করা, সরকারি ক্ষমতাকে ব্যবহার করা, পুলিশ প্রশাসনকে ব্যবহার করে সামগ্রিকভাবে বিজেপি এই নির্বাচনটা লড়তে নেমেছিল। এবং এটার মধ্য দিয়েই কি বলতে হবে যে বিজেপি শুধুমাত্র এইগুলোর কারণেই জয় হয়েছে আর আম আদমি পার্টির এইগুলো কারণেই পরাজয় হয়েছে, এটাও আমি বলতে রাজি নই। এইগুলো হচ্ছে বিজেপির নির্বাচনে লড়াই করার প্র্যাকটিস, সব রাজ্যে এভাবেই তারা করে থাকে। কিন্তু দিল্লি নির্বাচনে কি আপ এবং কংগ্রেস এটা কি খুব একটা সিরিয়াসভাবে লড়েন? আমি ঠিক এই জায়গাটাতেই আসতে চাইছি। কিন্তু উল্টো দিকে দাঁড়িয়ে বিজেপি কিন্তু এনি হাউ এই নির্বাচনটাকে লড়তে চেয়েছিল এবং জিততে চেয়েছিল, এবং জেতার জন্য তার সমস্ত রকম, যেমন সরকারি মেশিনারি ব্যবহার করেছে, প্রশাসনিক মেশিনারি ব্যবহার করেছে, উল্টো দিকে তার যে রাজনৈতিক সাংগঠনিক যে মেশিনারি এবং আরএসএসের যে সাহায্য, সেই সাহায্যটা নিয়ে তারা এই নির্বাচনের যে তারা উত্তরণ ঘটেছে এবং নির্বাচনে ব্যাপকভাবে জয়লাভ করেছে। কিন্তু উল্টো দিকে দেখো যে বিরোধী রাজনৈতিক দলগুলো, বিশেষ করে আমি আম আদমি পার্টির কথা বলবো, কংগ্রেসের কথা বলবো, তারা কি আদৌ এই নির্বাচনটা সিরিয়াসলি নির্বাচনটা লড়তে চেয়েছিল? এই প্রশ্নটা কিন্তু আমার মধ্যে দেখা দিয়েছে। কেন দেখা দিয়েছে? ধরো ঠিক 7-8 মাস আগে লোকসভার নির্বাচন হয়েছে। সেই লোকসভা নির্বাচনে গোটা ভারতবর্ষের প্রগতিশীল, ধর্মনিরপেক্ষ মানুষ, সংখ্যালঘু মানুষ, দলিত মানুষ, যারা ভারতবর্ষের গণতন্ত্র, ভারতবর্ষের সার্বভৌমত্বকে যারা রক্ষা করবার জন্য লড়াই করছিল প্রতিদিন, এবং তাদের কাছে একটা আশার আলো হয়েছিল যে ইন্ডিয়া অ্যালায়েন্স, ইন্ডিয়া ব্লক, যেখানে বিজেপির বিরুদ্ধে সার্বিক লড়াই, আপোষহীন লড়াই, সেই লড়াইটা ছোটোখাটো ত্রুটি বিচ্যুতি হলেও লোকসভা নির্বাচনে সেই লড়াইটা হয়েছিল। এবং দিল্লির মতো জায়গাতে আম আদমি পার্টি এবং কংগ্রেস সিট অ্যাডজাস্টমেন্ট করেও নির্বাচনে লড়াই করেছে। হতে পারে নির্বাচনে একটা সিটও দিল্লিতে লোকসভাতে কংগ্রেস বা আম আদমি পার্টি জেতেনি, কিন্তু গোটা ভারতবর্ষের যে রেজাল্ট, সেই রেজাল্ট কিন্তু প্রমাণ করে দেয় যে নরেন্দ্র মোদীর 400 পারের স্লোগানের বেলুন এখানে কিন্তু চুপসে গেছিল। বিজেপির সরকার, মোদির সরকার থেকে এটা নীতিশ এবং নাইডু ডিপেন্ডেন্ট অ্যালায়েন্সে পরিণত হয়েছে। অর্থাৎ বিজেপির যে 56 ইঞ্চি ছাতি, সেই 56 ইঞ্চি ছাতির কিন্তু নেই। এবং সেই জায়গায় দাঁড়িয়ে থেকে দেশের মানুষের কাছে, দেশের সংবিধান রক্ষাকারী যে মানুষ, সেই মানুষের কাছে কিন্তু ইন্ডিয়া অ্যালায়েন্সের আরও অনেক বড় দায়িত্ব ছিল, যে লোকসভা নির্বাচনের পরে এই জোট, এই ব্লকটাকে আরও কন্টিনিউ করা, আরও এগিয়ে নিয়ে যাওয়া। কিন্তু দুর্ভাগ্যের হলেও সত্যি কথা, আমরা কিন্তু লোকসভা নির্বাচনের পরেই দেখেছি যে এই জোটটাকে গড়ে তুলবার ক্ষেত্রে, তাদের যে সভা করা, বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবার ক্ষেত্রে নানা রকমের মতানৈক্য দেখা গেছে। কখনো আদানি ইস্যুতে দেখা গেছে, বা বিভিন্ন ইস্যুতে আমরা দেখেছি বারবার যে এই যে কোঅর্ডিনেশনগুলো গড়ে তোলে, এই কোঅর্ডিনেশনগুলো গড়ে তুলবার ক্ষেত্রে একটা ব্যর্থতা, এবং সেই ব্যর্থতা তুমি মানো আর না মানো, দিল্লি রেজাল্ট কিন্তু প্রমাণ দিয়েছে। কেন প্রমাণ দিয়েছে? বিজেপি 48টা সিট জিতেছে, আম আদমি পার্টি 22টা সিট দিয়েছে। ভোটের পার্সেন্টেজ দেখো, আম আদমি পার্টির সঙ্গে বিজেপির মাত্র 2-2.5% হচ্ছে পার্থক্য। আবার বিজেপি এরকম 12 থেকে 13টা সিট জিতেছে, স্বয়ং অরবিন্দ কেজরিওয়ালের নিউ দিল্লি সিট পর্যন্ত, যেখানে আম আদমি পার্টি হাঁটছে কোথাও 700-800 ভোটে, কোথাও 3000-4000 ভোটে, কিন্তু কংগ্রেস তৃতীয় শক্তি হিসাবে সেখানে কিন্তু অনেক বেশি, 6000-7000, কোথাও 11000-এর মতো ভোট পাচ্ছে। আবার
সেই জায়গায় দাঁড়িয়ে থেকে তাহলে বিরোধীদের ঐক্য ঘটলে হয়তো রাজনীতিতে 2 আর 2 যদি 4 হতে পারে, তাহলে হয়তো এরকম ঘটনা ঘটতো। বিজেপি এত সহজে এই নির্বাচনটা কিন্তু জিততে পারতো না। এবার বলতে পারে কংগ্রেস তার নিজস্ব দল, তাদের নিজস্ব স্ট্র্যাটেজি ছিল, সেই সবগুলো বলতে পারে, কিন্তু আসল যখন আমরা মুখে বলছি যে বিজেপিকে হারাতে হবে, দেশকে বাঁচাতে হবে, সংবিধানকে বাঁচাতে হবে, গণতন্ত্রকে রক্ষা করতে হবে, সেই জায়গায় আমার মনে হয় কর্মক্ষেত্রে এই জায়গায় আমরা সিরিয়াস নই, এবং সেই দায় আম আদমি পার্টি যেমন শাসন ক্ষমতায় ছিল তার উপরেও বর্তায়, এবং কংগ্রেসের মতো একটা শতাব্দী প্রাচীন এবং ভারতবর্ষের আজকের দিন পর্যন্ত দাঁড়িয়ে থেকে সংখ্যাতত্ত্ব হিসেবে সব থেকে বড় বিরোধী দলের দিকে দেখায়। আরও একটা জিনিস আমার মনে হয়েছে, এই কারণগুলো তো আছেই, এই কারণগুলোর সঙ্গে আর একটা জিনিস খুবই স্পষ্ট এসেছে, যেটা আমার খুব মনে হয়েছে, যেটা হচ্ছে দেখো ভারতবর্ষের আজকের রাজনীতির যে চিত্র, সেই রাজনীতির চিত্রতে কিন্তু দুটো জিনিস খুব পরিষ্কার। তোমাকে পক্ষ নিতে হবে। পক্ষ নিতে হবে কি, একটা দল ভারতবর্ষের শাসন ক্ষমতায় আছে যারা আরএসএসের যে বিদ্বেষ, বিভাজনের রাজনীতি, আধিপত্যবাদের রাজনীতি, যে এক দেশ এক ধর্ম এক জাতির যে স্লোগান দেওয়ার, যে ফ্যাসিবাদের পদধ্বনি দেওয়ার যে রাজনীতি, সেই রাজনীতির বাহক হচ্ছে বিজেপি, এবং গোটা দেশকে সে তারা শাসন ক্ষমতায় পরিচালনা করছে। হয় তোমাকে এই আরএসএসের রাজনীতির পক্ষে থাকতে হবে বোল্ডলি, আর তা না হলে তোমাকে আরএসএসের এই রাজনীতির বোল্ডলি অপোজ করতে হবে, অর্থাৎ বিপক্ষে থাকতে হবে। কিন্তু আমরা দেখেছি যে আমরা বামপন্থীরা সংসদে আছি কি নেই, কোনো জায়গায় পঞ্চায়েতে জিতলাম কি জিতলাম না, বিধানসভায় জিতলাম কি জিতলাম না, একটা জায়গাতে আমাদের খুব স্পষ্ট বক্তব্য যে আরএসএস বিজেপির যে পলিটিক্স, সেই পলিটিক্সের সঙ্গে আমাদের আপোষহীন লড়াই জন্মের পর থেকেও ছিল, আগামীতেও থাকবে, এখনও আছে। কিন্তু ভারতবর্ষের বেশ কিছু রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলগুলো তাদের যখন অবস্থান নেওয়ার যখন সময় হয়েছিল, ঠিক সেই সময় তারা অবস্থান নেওয়ার ক্ষেত্রে সঠিক অবস্থান নিতে পারেনি। ইভেন আমি বলতে পারি যে কংগ্রেসকে দলগতভাবে বলবো না, কিন্তু কংগ্রেসের যেমন যদি দেখি তোমার মধ্যপ্রদেশের নেতা কমলনাথকে আমরা দেখেছিলাম যে সে নরেন্দ্র মোদীর সঙ্গে হিন্দুত্বের কম্পিটিশনে যাচ্ছে, সফট হিন্দু যে লাইন, সেই লাইন এসে খেলতে চাইছে। অরবিন্দ কেজরিওয়ালকে আমরা একই জিনিস দিল্লিতে দেখেছি। 2020 সময় দিল্লির যে দাঙ্গা, এনআরসি মুভমেন্টের পরবর্তী সময় বিভিন্ন অ্যাক্টিভিস্টদেরকে যখন যেভাবে সেখানে প্রায় বিনা বিচারে আটকে রাখা, সেই সময় কিন্তু বোল্ডলি অরবিন্দ কেজরিওয়ালের যে অবস্থান, সে অবস্থান কিন্তু রাখতে পারেননি, নিতে পারেননি। উল্টো দিকে এই নির্বাচনেও আমরা দেখেছি যে অরবিন্দ কেজরিওয়াল সেও নরেন্দ্র মোদীর সঙ্গে কম্পিটিশন করছে কে বড় হিন্দু। এবার ব্যাপারটা দেখো যে ভারতবর্ষের রাজনীতিতে আজকে যে জায়গায় দাঁড়িয়েছে, এখন কে বড় হিন্দু, সবাই এক বাক্যে অরবিন্দ কেজরিওয়াল আর নরেন্দ্র মোদী যদি বাঁচতে হয়, নরেন্দ্র মোদীকেই বাঁচবে, দ্বিতীয় কোনো অপশন তাদের কাছে নেই। এবং সেই অপশন বাছার কারণেই কেজরিওয়াল যে হিন্দু ভোটটাকে কনসোলিডেট করতে চেয়েছিল তার পক্ষে, সেটাও হয়নি। আবার উল্টো দিকে দিল্লির যে প্রগতিশীল মানুষ, ধর্মনিরপেক্ষ মানুষ, যারা আশা করে যে যখন গণতন্ত্র প্রশ্নের সামনে দাঁড়াবে, যখন সংখ্যালঘুদের উপর অত্যাচার হবে, সেই সময় কেজরিওয়ালটা বোল্ড অবস্থান নেবে, সেটাও নিতে পারেনি, তাদেরকেও আশাহত করেছে। এই যে মধ্যবর্তী অবস্থান, এই মধ্যবর্তী অবস্থান আমার মনে হয় উড়িষ্যায় বিজু জনতা দলকে ডুবিয়েছে, এই মধ্যবর্তী অবস্থান ওয়াইএসআর কংগ্রেসকে ডুবিয়েছে, এই মধ্যবর্তী অবস্থান মধ্যপ্রদেশে কিন্তু স্বয়ং কংগ্রেস দলটাকেও ডুবিয়েছে কমলনাথের নেতৃত্বে। এক্স্যাক্টলি এই জায়গায় দাঁড়িয়ে এই জায়গায় দাঁড়িয়ে থেকে অরবিন্দ কেজরিওয়ালকেও কিন্তু বোল্ড অবস্থান না নেওয়ার জন্য কিন্তু অরবিন্দ কেজরিওয়ালকেও ডুবতে হয়েছে। এবার দেখি আমাদের রাজ্যে যদি তুমি আসো, একই জায়গায় একদম আমাদের রাজ্যে যদি আসো, আমাদের রাজ্যের ক্ষেত্রে দেখো মমতা বন্দ্যোপাধ্যায় এখনও পর্যন্ত নির্বাচনে জিতছে বলে তার মনে হচ্ছে যে এটাই হয়তো সঠিক পথ। আমি মুসলিমদের জন্য এই সব কথাবার্তা বলবো, আবার হিন্দুদের জন্য জগন্নাথ মন্দির করে দিয়ে আমি দেখানোর চেষ্টা করবো যে আমি মুসলিমদেরও মাসিয়া, আমি হিন্দুদেরও মাসিয়া। আবার আমি সেই একই রকম যেটা সরকারি চাকরি যারা করে তাদের ডিএ দেওয়ার ক্ষেত্রে তাদেরকে অপমান করে বলতে ঘেউয়ের কথা বলবো। আবার যুবরা যখন চাকরির দাবিতে তারা রাস্তায় থাকবে, তাদের যে ইচ্ছে, তাদের দাবি, সেগুলোকে আমি বারবার দমন করব, পীড়ন করব। কিন্তু আমার ফোকাসটা মূলত থাকবে এই যে আমি না হিন্দু না মুসলমান, আমি এমন একটা রূপ তৈরি করব যে আমার একটা মধ্যপন্থী, আমি বোল্ড অবস্থান নেব না, আমি আরএসএসের পক্ষেও নয়, আরএসএসের বিপক্ষে নয়। সেই জন্য তুমি যদি লক্ষ্য করো যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কখনো তুমি আরএসএসের বিরুদ্ধে কোনো স্পষ্ট কথা বলতে আমি আমার রাজনৈতিক জীবনে আমি শুনিনি। আমার ধারণা পশ্চিমবঙ্গের একটা বড় অংশের মানুষ যারা রাজনীতির চর্চা করে তারা কেউ শোনেনি। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে একই রকম বিপদ আসন্ন। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আজকের দিন ইকুয়েশনটা কী দাঁড়াচ্ছে, আমরা যখন তোমরা যারা মিডিয়ায় কাজ করো, আমরা যারা রাজনীতি করি বা যারা রাজনীতি নিয়ে চর্চা করে, তারা অনেকেই বেশ গর্বের সহিত বলবার চেষ্টা করছে বা নিউজ ব্রেকিং করবার চেষ্টা করছে যে প্রায় 27 বছর পরে দিল্লিতে বিজেপি আবার ক্ষমতায় আসলো। তো সংসদীয় গণতন্ত্র তো এটাই স্বাভাবিক, একজন ক্ষমতায় থাকবে, মানুষ তাকে তার বিচার করবে, তার উন্নয়ন নিয়ে আলোচনা করবে, তার দুর্বলতা নিয়ে কাটাছেঁড়া করবে,
আবার একটা নতুন শক্তি ক্ষমতায় আসবে, আবার এই নতুন শক্তি ক্ষমতা আসবে তাকেও পরীক্ষা করবে, আবার প্রয়োজনে আর একটা নতুন শক্তি ক্ষমতা আসবে বা পুরোনোটাকে আবার কামব্যাক করবে। কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতে তুমি দেখো, পশ্চিমবঙ্গের রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে পারো, বিজেপি বলতে পারো, তারা মাঝে মাঝেই বলবার চেষ্টা করে কি বামেরা তো শূন্য, বামেরা তো নেই, বামেদের তো দেখা যায় না, বামেরা তো আর জীবনে কখনো ফিরবে না, এই যে কথাগুলো ন্যারেটিভগুলো তৈরি করে দেওয়ার চেষ্টা হয়। সামনে 26-এর নির্বাচন, যে বিজেপি বলবার চেষ্টা করছে যে তারা এই দিল্লির নির্বাচনে যখন জয় পেয়েছে, সেই জয় নিশ্চিতভাবে দলগতভাবে তাদের একটা অক্সিজেন নিশ্চয় পেয়েছে, কিন্তু সেই অক্সিজেন দিয়ে পশ্চিমবঙ্গ জয় করবে এটা আমি মনে করি না। কেন মনে করি না, স্পেসিফিক মনে করি না, তুমি 4 বছর পিছনে ফিরে যাও। 2021-এর যে বিধানসভা নির্বাচন হয়েছিল, সেই বিধানসভা নির্বাচনে রাজ্যের বড় অংশের মানুষ প্রায় 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারে মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নিয়েছিল, এবং স্বাভাবিকভাবেই এই 5 বছর কি উন্নয়ন হলো, কি দুর্নীতি হলো, সব কিছু নিয়ে কিন্তু মানুষের কাছে আনসারেবল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। এবং একই রকমভাবে প্রায় 77টা আসন নিয়ে কিন্তু বিজেপিকে কিন্তু সংসদীয় গণতন্ত্রের বিরোধী দলের স্বীকৃতি দিয়েছে। তাহলে এই বিরোধী দল হিসেবে তার যে ভূমিকা, সেই ভূমিকা হিসাবে কিন্তু তারাও কিন্তু মানুষের কাছে আনসারেবল। কিন্তু তাদের ভূমিকাটা কী এই 4 বছর আমরা কি দেখলাম, যে 77 দিয়ে যারা শুরু করেছিল এখন তারা ঠিক কোথায়, 50-এ আছে না 55-এ আছে, তাদের এমএলএ সংখ্যা 40-এ না 7-এ, শুভেন্দু অধিকারীও জানে না, বিজেপিও জানে না, এবং তৃণমূলও জানে না কতজন তাদের কাছে বিজেপি থেকে এসেছে। এটা হচ্ছে তাদের জায়গা। আবার উল্টো দিকে এই 4 বছরে তারা কী রাজনীতি করেছে, এই 4 বছরে তাদের রাজনীতি বলতে গেলে দেখা যায় কি, যারা যে নির্বাচনের সময় বড় বড় মুখ করে বলতো কি নির্বাচনে জিতলেই সিবিআই আর ইডি আসবে, পশ্চিমবঙ্গের সব চোরেদের ঠিকানা হবে জেলে, এবং এক ধাপ এগিয়ে বলতো নবান্নও ছাড় পাবে না, এক ধাপ এগিয়ে বলতো ক্যামাক স্ট্রিটও ছাড় পাবে না। কিন্তু আমরা কি দেখছি, কে নবান্ন কে ক্যামাক স্ট্রিট ছাড় পাবে না তো অনেক পরের প্রশ্ন, যারা গিয়েছিল শিক্ষামন্ত্রী দেখবে আর 2-4 দিনের মধ্যেই বেরিয়ে চলে আসবে। এরাই দেখলাম তাদের তদন্তকারী সংস্থা সিবিআই বলছে বা ইডি বলছে কি অনুব্রত মণ্ডলকে ছাড়তে হলো কারণ ট্রান্সলেটার ছিল না। জ্যোতিপ্রিয় মল্লিকের মতো এত কোটি কোটি টাকা রেশন দুর্নীতি করা লোক, সেও এখন বেরিয়ে চলে এসছে। তখন এই যে প্রতিদিন সিবিআই ইডি যাদের নিয়ে যে গরম করা, বাজার গরম করা বক্তৃতা অমিত শাহ, নরেন্দ্র মোদী, এখানকার উন্মাদ শুভেন্দু অধিকারী তারা যে করে গেল, কিন্তু আলটিমেটলি নিটফল হচ্ছে জিরো। এবং এই আরজিকর আন্দোলনের ক্ষেত্রে একই জিনিস দেখা গেছে, যে আরজিকর আন্দোলনে আজকেও যে তিলোত্তমার জন্মদিনে মানুষ যখন রাস্তায় নেমেছে, তার দাবিটা কি, যে আজও অবধি আমরা ন্যায় বিচার পাইনি। এই ন্যায় বিচার দিতে পারতো কারা? কলকাতা পুলিশের একটা ভূমিকা ছিল, রাজ্যের সরকারের যেমন ভূমিকা ছিল, একই রকম সিবিআই তদন্ত করছিল, সিবিআইয়ের ভূমিকা ছিল। সিবিআই কী ভূমিকা পালন করলো? সিবিআই আজও সন্দীপ ঘোষদের বিরুদ্ধে কোনো চার্জশিট দিতে পারলো না। তাহলে এই জায়গাগুলো কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ দেখছে যে বিজেপির ফাংশন কী, বিজেপির ভূমিকা কী। আর উল্টো দিকে তুমি তৃণমূলের দিকে যাও, তৃণমূল এই 4 বছর 5 বছর নয়, তৃণমূলের জন্মর পর থেকে শুরু করলে যদি দেখা যায়, তৃণমূলের বিরুদ্ধে সব থেকে বড় যে অভিযোগ, সে অভিযোগটি কি দুর্নীতির অভিযোগ। কোটি কোটি টাকা তাদের দুর্নীতির মধ্য দিয়ে মানুষকে শোষণ লুটপাটের মধ্য দিয়ে তারা রোজগার করেছে। এই দুর্নীতির জন্য পশ্চিমবঙ্গের মানুষের কাছে তারা আনসারেবল। আর এই দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের জিগির তুলেছিল কারা? বিজেপি তুলেছিল। কিন্তু বিজেপি আসলে করলোটা কি, যে তৃণমূলের সব থেকে বড় দুর্নীতিগ্রস্ত নেতাদের যদি তালিকা করো তুমি 1, 2, 3, 4, 5, এই তালিকার মধ্যেই তো শুভেন্দু অধিকারী পড়বে, এবং সেই শুভেন্দু অধিকারীকে দলে নিয়ে বিজেপি অনেক বড় নেতা বানিয়ে ফেললো। তাহলে আলটিমেটলি কী জায়গায় দাঁড়ালো, যে বিজেপি বা বিজেপির নেতা শুভেন্দু অধিকারী তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে লড়াইটা কী করে করবে, তার বিরুদ্ধে কত অভিযোগ। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে থেকে পশ্চিমবঙ্গে যারা সাধারণ মানুষ, আপামর যারা জনগণ, এই জনগণের কাছে যে প্রত্যক্ষ অভিজ্ঞতা তারা কি, এই যে গত 4 বছর ধরে 2021 থেকে 2026-এর নির্বাচন যদি দেখো, তাহলে মানুষের কাছে যে প্রশ্ন দুর্নীতির যে ম্যাটার, সেই ম্যাটার কিন্তু সলিউশন হয়নি। দুর্নীতির প্রশ্নে যারা অপরাধী তাদের কিন্তু শাস্তি হয়নি। আবার উল্টো দিকে যদি গণতন্ত্রের ক্ষেত্রে বলো, সেই আজও পশ্চিমবঙ্গে এরকম বিদ্যমান যে যারা শাসকের বিরুদ্ধে কথা বলবে তাদের মিথ্যা মামলা, তাদেরকে জেল, তাদেরকে সবার অনুমতি না দেওয়া, এই ঘটনা বিদ্যমান। আবার একই রকমভাবে আরজিকরের মতো যে ঘটনা ঘটলো, এই ঘটনাতে যে মানুষ যে প্রকৃতপক্ষে ন্যায় বিচার চেয়েছিল, এই ন্যায় বিচার এর আজও পর্যন্ত মিলল না। এবং এই ন্যায় বিচারের জন্য যেমন পশ্চিমবঙ্গের পুলিশকে আনসারেবল হতে হবে, সিবিআইকেও আনসারেবল হতে হবে, এবং এই সিবিআইয়ের যে মাথা নরেন্দ্র মোদী, অমিত শাহকেও আনসারেবল হতে হবে। তাহলে আলটিমেটলি যে জায়গায় দাঁড়ালো, শাসক এবং বিরোধী এই দুটো শক্তি হচ্ছে পশ্চিমবঙ্গের জনগণের জন্য কোনো কল্যাণের জন্য তাদের কোনো চিৎকার, তাদের কোনো আওয়াজ আমরা দেখতে পেলাম না। এই জায়গায় দাঁড়িয়ে থেকে যে সংবাদ মাধ্যম বলতে পারো, যে জনগণ আজকে দিল্লির নির্বাচনের পরে আলাপ আলোচনা করছে যে 27 বছর পরে দিল্লির ক্ষমতায় যদি বিজেপি আবার ফিরতে পারে, তাহলে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ তাদের ভালোবাসা, তাদের আশীর্বাদ, তাদের অভিজ্ঞতা এবং পূর্ব অভিজ্ঞতা সবটা মিলিয়ে নিয়ে যে বামপন্থীরা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বিজেপি এবং তৃণমূলের মতো অপশাসকের বিরুদ্ধে যে লড়াইটা বেশ কিছুদিন ধরে লড়ছে, হয়তো শূন্য হয়েছে লোকসভায়,
গত বিধানসভাতেও শূন্য হয়েছে। কে বলতে পারে যে 2026-এর নির্বাচনে এই যে মানুষের কাছে তৃণমূল এবং বিজেপির তাদের যে বাস্তব রাজনীতি, সেই রাজনীতির পরীক্ষাগারের মধ্য দিয়ে মানুষ তার অভিজ্ঞতার ভিত্তিতে বামেদেরকেই বেছে নেবে। আবার পশ্চিমবঙ্গের মানুষ এভাবেই বলবে যে 20 বছর পরে, 15 বছর পরে পশ্চিমবঙ্গে বামপন্থীরা ফিরে আসলো। তার মানে আমি এটা বলবো না যে 34 বছর যখন পশ্চিমবঙ্গে বামপন্থীরা ছিল, আমি কখনোই মনে করি না, আমি একজন বামপন্থী হিসেবে মনে করি না যে 34 বছর পশ্চিমবঙ্গে বামপন্থীদের সব ঠিকঠাক কাজ ছিল। হ্যাঁ, কিছু ত্রুটি বিচ্যুতি ছিল বলেই পশ্চিমবঙ্গে বামপন্থীদেরকে 2011 সালে সরকার থেকে চলে যেতে হয়েছিল। কিন্তু মানুষ এই অভিজ্ঞতা থেকে 11 থেকে 26 বা 11 থেকে 25 আজকের ডেট পর্যন্ত মানুষ তার অভিজ্ঞতার ভিত্তিতেই উপলব্ধি করছে যে তাদের কোনগুলো ভুল ছিল, সেই ভুলের পরিমাণগুলো কি, আর আজকে যারা চলছে তাদের ভুলগুলো কি, তাদের পরিমাণগুলো কি, এবং প্রকৃতপক্ষে আজকে যে রাজনীতি পশ্চিমবঙ্গে তৃণমূল এবং বিজেপি আমদানি করেছে, যে রাজনীতির মধ্যে মানুষের খালি হাতে কাজ নেই, ভোখা পেটে ভাত নেই, মানুষের যে দৈনন্দিন জীবনের যন্ত্রণা, এই সবগুলোকে সরিয়ে রেখে শুধু হিন্দু মুসলিম, শুধু মন্দির মসজিদ, এই জায়গাটায় যখন আটকে যাচ্ছে, মানুষ তার অভিজ্ঞতার ভিত্তিতেই আগামী 2026 সালে এভাবেই তৈরি করবে তৃণমূল এবং বিজেপিকে ছুঁড়ে ফেলবে বলে আমি বিশ্বাস করি।